আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। শুক্রবার এক বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যুদ্ধকালীন মন্ত্রিসভার পর শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও যুদ্ধবিরতি চুক্তির পক্ষে মত দিয়েছে। রাত ১টায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানানো হয়। দীর্ঘ ৭ ঘণ্টা বৈঠকের পর মন্ত্রিসভা বিষয়টিতে একমত হয়েছে। হিব্রু ভাষার কিছু মিডিয়া জানিয়েছে, ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দিয়েছেন, ৮ জন দিয়েছেন বিপক্ষে। যুদ্ধবিরতির এই চুক্তি যদি শেষ পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন শুরু হয়, তাহলে তা চরম বিভীষিকার মধ্যে থাকা গাজাবাসীর জন্য স্বস্তি নিয়ে আসবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতাও কমে আসতে পারে। গাজা যুদ্ধ ঘিরেই লেবানন, ইয়েমেন ও ইরাকে হিজবুল্লাহ ও হুতির মধ্যে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐক্যমতের বিষয়টি গত বুধবারের সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। এরপর শুক্রবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভা ও সরকারের অনুমোদনের পর চুক্তি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়টি পরিকল্পিত কাঠামো অনুযায়ী এগোবে। রোববার থেকে জিম্মি মুক্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সহিংসতার শুরু থেকে একবার মাত্র অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল। এরপর যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনা হয়, তবে আশার আলো দেখা যায়নি। সম্প্রতি চুক্তির জন্য জোর তৎপরতার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। তবে এই নিয়ে দ্বিমত প্রকাশ করেন ইসরায়েলের সরকারের শীর্ষ পর্যায়ের অনেকে। ইসরায়েল সরকারে থাকা কট্টর ডানপন্থীরা বারবারই চুক্তির বিরোধিতা করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে চাপ থাকায় এই দফায় চুক্তিতে ইসরায়েল সরকার রাজি হয়েছে বলে মনে করা হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চলতি মস্কো সফরে শুক্রবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইরান ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নামের এই চুক্তিতে বাণিজ্য, সামরিক সহযোগিতা, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত আছে। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার মস্কোয় ইরানি প্রেসিডেন্টের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন চুক্তিটির প্রশংসা করে বলেছেন, রাশিয়া ইরান ও পুরো অঞ্চলে স্থিতিশীল ও স্থায়ী উন্নয়নের জন্য পথ তৈরি করবে এই চুক্তি। এর আগে ক্রেমলিন জানিয়েছে, এই চুক্তি মস্কো ও তেহরানের মাঝে সামরিক, রাজনৈতিক ও বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে, যদিও চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। পেজেশকিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট পদে জয়ী হবার পর পেজেশকিয়ানের এটাই প্রথম ক্রেমলিন সফর। তার এই সফরে চুক্তি সইয়ের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই নেতার মধ্যে এই বৈঠক তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে আলোচনা করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদার হয়েছে। ইরান ইউক্রেনের অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর লক্ষ্যবস্তুতে ব্যবহৃত শাহেদ ড্রোন সরবরাহ করেছে রাশিয়াকে। দুটি দেশই বর্তমানে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, যে কারণে দুই পক্ষ নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক আছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এর মধ্যে উত্তর কোরিয়াও রয়েছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে উত্তর কোরিয়া ও বেলারুশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে রাশিয়া।
সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হয়েছে এমন তরুণদের বেআইনিভাবে দেশ ত্যাগ ঠেকাতে ইউক্রেন জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। চলমান তদন্তের অংশ হিসেবে ২০০টি তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে। সামরিক বাহিনীর সামর্থ্য বাড়ানোর অংশ হিসেবে সেনার সংখ্যা বাড়াতে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে ইউক্রেন। দেশটি রাশিয়ার তুলনামূলক বড় সেনাবাহিনীকে প্রতিরোধে হিমশিম খাচ্ছে। বর্তমানে রুশ সেনাবাহিনী সম্মুখ সমরের কয়েকটি জায়গায় অগ্রসর হচ্ছে। ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে, সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় ২ শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী। এই ধরনের অভিযানের সর্বশেষ ঘোষণাটি দেওয়া হল শুক্রবার। এর আগে গত সপ্তাহে দেশ জুড়ে ব্যাপক আকারে এই ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা। তখন কিয়েভ জানায় ৬০০টি বাড়ি, অফিস ও স্থাপনায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ১২ ভারতীয় নাগরিক। এছাড়া নিখোঁজ আছেন আরও ১৬ জন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, মোট ১২৬ ভারতীয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এখনও যারা সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন তাদের ফিরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি শুক্রবার বলেন, আজ পর্যন্ত আমরা রাশিয়ার সেনাবাহিনীতে ১২৬ ভারতীয় কাজ করার ব্যাপারে অবগত হয়েছে। তাদের মধ্যে ৯৬ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন, তবে ১৮ ভারতীয় এখনও যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া। অপরদিকে ১২ ভারতীয় যুদ্ধে নিহত হয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি জিনপিং ছাড়াও অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে। এছাড়া এই তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জোইর বোলসোনারো। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রীতি অনুযায়ী ২০ জানুয়ারি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে, কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা নিরাপদ হবে না। এ কারণে এবার অভিষেক পর্ব কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি বলেছেন, কারা শপথ অনুষ্ঠানে যাচ্ছেন সেটি খুব বড় কোনো ইস্যু নয়, বিশেষ করে মোদির জন্য, কারণ তিনি ট্রাম্পের সঙ্গে খুব শিগগিরই দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারত এই বছর কোয়াড সম্মেলন আয়োজন করবে। আমি আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বছরে ভারতে আসবেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং শুক্রবার ফোনালাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন। এজন্য তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন। ফোনালাপে শি বলেছেন, আমি ট্রাম্পের সঙ্গে ভালোভাবে শুরু করতে চাই। জবাবে ট্রাম্প বলেছেন, আমার আশা আমরা দুজনে মিলে অনেক সমস্যা একসঙ্গে সমাধান করতে পারব। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় চীনের বিরুদ্ধে নানা ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ট্রাম্প প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। এজন্য ট্রাম্প জামানায় দুই দেশের সম্পর্ক কেমন হবে সেটি নিয়ে কৌতূহল আছে সবার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনে এসে বেশ কয়েকজন সাংবাদিকের তোপের মুখে পড়েছেন অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য ব্লিংকেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন ওই সাংবাদিকেরা। এ সময় সেখানে হট্টগোলের মতো পরিস্থিতির তৈরি হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকেরা। স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক চিৎকার করে বলেন, অপরাধী আপনি কেন হেগে আদালতে নেই? দীর্ঘদিন বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে উদ্দেশ্য করে এই কথা বলেন।
পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে অচেনা এই সাংঘর্ষিক দৃশ্যের সমাপ্তি ঘটে নিরাপত্তা কর্মীরা হুসেইনিকে ধরে নিয়ে যাবার মধ্য দিয়ে। তারা এই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নেবার সময়ও তিনি অ্যান্টনি ব্লিংকেনের উদ্দেশ্যে অবমাননাকর নানা প্রশ্ন ছুড়তে থাকেন। এ নিয়ে ক্ষুব্ধ ম্যাক্স ব্লুমেনথাল নামের আরেক সাংবাদিক ব্লিংকেনকে বলেন, মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল তখন কেন আপনি বোমা পাঠিয়েছিলেন? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনা মুখর সংবাদ মাধ্যম গ্রেজনের সম্পাদক ব্লুমেনথালকেও নিরাপত্তা কর্মীরা ওই কক্ষের বাইরে নিয়ে যান। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলা অ্যান্টনি ব্লিংকেন নিজের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন। সে সময় তিনি ছিলেন খুবই শান্ত, কিন্তু এরপর তাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।